আন্যহাসে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। জাঙ্কুক ক্লাস থেকে বেরিয়ে যাওয়া 10-15 মিনিট পরই তের ঘুম ভাঙে। খুব একটা ভালো ঘুমের জন্য তের ঠোঁটে মিষ্টি হাসি ফুটে ওঠে। ঘুম থেকে আড়মোড়া ভাঙতে ভাঙতে তে নিজের বাঁ হাতের আঙুলে ফিল করে কিছু যেন একটা আছে। তাড়াতাড়ি করে বাঁ হাতটা সামনে এনে দেখে তার সেই পুরনো আংটিটা, যেটা হারিয়ে ফেলেছিল। এটা তো আমি হারিয়ে ফেলেছিলাম সেদিন ওই স্টাডি রুমে, তাহলে আমার হাতে এটা কীভাবে এলো? এসব ভাবতে ভাবতে তে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। দূরেই জাঙ্কুক দাঁড়িয়ে নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তের ক্লাসের দিকে চোখ যেতেই তেকে সে দেখতে পায়। তে কোনো দিকে কোনো খেয়াল নেই, কিছু যেন ভাবছে। এমন সময় একটা ছেলে এসে তেকে বলে, হে মিস বিউটিফুল, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? তে প্রথমে রেগে গেল, পরে একগাল হেসে বলে, ঠিক আছে, ফোন বের করুন, আমি নাম্বার দিচ্ছি। তের কথা তড়িঘড়ি করে ছেলেটা ফোনটা বের করলো। বলো। জাঙ্কুক পেছন থেকে সবটাই দেখছে আর রীতিমতো রাগে ফুঁসছে। লিখুন 0192, মুখের মধ্যে পটেটো, লাড়বেন চাড়বেন খাইবেন, আর এই নাম্বারে কল করলে আমাকেই পাইবেন। নিজের হাসিটা কোনো রকমে চেপে তে কথাটা বলল। তের এরকম নাম্বার শুনে ছেলেটা বিরাট বড়সড় একটা শক পেল। ওদের পাশ দিয়ে কিছু মেয়ে যাচ্ছিল, তারা এটা শুনে প্রচুর হাসাহাসি শুরু করেছে। মেয়েগুলোকে হাসতে দেখে জাঙ্কুক পাশ থেকে বলল, এ কী ব্যাপার, তোমরা ভেবে হাসছো কেন? মেয়েগুলো জাঙ্কুকে সব কিছু খুলে বলল, যা এতক্ষণ তারা শুনেছে। তে কিভাবে ছেলেটাকে ঘোল খাইয়েছে। মেয়েগুলোর মুখে কথাটা শুনেই জাঙ্কুক, জেহব আর সুগার সবাই হাসতে লাগলো। জাঙ্কুক আর দেরি না করে আস্তে আস্তে ছেলেটা ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। কান পেতে শোনার চেষ্টা করলো যে ওরা কী কথা বলছে। এটা আবার কেমন নাম্বার? মজা করছো আমার সাথে? আচ্ছা, এবারে সত্যি সত্যি দিচ্ছি, 1 2 3, লাঠি খাবি ফ্রি। যদি লাঠি খেতে না চাস তাহলে এই মুহূর্তে এখান থেকে পালা। তের এমন কথা শুনে জাঙ্কুক মুখ টিপে টিপে হাসছে। তের কথা এবার ছেলেটা মুখ গোমরা করে ফেললো। ওই, তুই যাবি না জুতোর বাড়ি খাবি? তবুও ছেলেটা থ মেরে সেখানেই দাঁড়িয়ে রয়েছে আর তেকে দেখছে। তে এবার নিজের জুতোটা খোলার জন্য পা পর্যন্ত হাতটা দিতেই ছেলেটা সেখান থেকে দৌড়ে পালালো। এসেছে আমার নাম্বার নিতে। তোকে না গাছের মধ্যে উল্টো করে ঝুলিয়ে পিটিয়ে পিটিয়ে নাম্বার নেওয়া বের করে দেবো, শালা অসভ্য ছেলে, বলে তে হন হন করে সেখান থেকে চলে যায়। তে চলে যেতে জাঙ্কুক পেটে হাত দিয়ে হা হা করে হাসতে শুরু করে। দূর থেকে জাঙ্কুকের হাসি দেখে তার 3জন বন্ধু মুগ্ধ হয়ে যায়। দেখেছিস, আজ কতদিন পর প্রাণ খুলে হাসছে আমাদের জাঙ্কুক। লাস্ট 2 বছর ওকে এইভাবে আমরা হাসতে দেখিনি কখনো। কতই না চেষ্টা করেছি ওকে হাসানোর, কিন্তু একটা ঝড় ওর জীবনটাকে কেমন যেন তছনছ করে দিল বল। আমার কি মনে হচ্ছে জানিস, জাঙ্কুকের এই অন্ধকার অতীত থেকে একমাত্র তে পারবে ওকে বার করতে। না না না, জাঙ্কুক অনলি শুধু আমার। যে আমার জাঙ্কুককে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইবে তাকে আমি শেষ করে দেবো। মাইন্ড ইট। ওই মেয়েটার সম্পর্কে সমস্ত ডিটেলস জেনে আনো, শিগগিরই যাও। লিসা মেয়েগুলোর সাথেই হলরুমের দিকে গেল, যেখানে তে ডান্স প্র্যাকটিস করছিল। তে আর জাঙ্কুক ডান্স প্র্যাকটিস তো করছে কম, ঝগড়া করছে বেশি। হাতির লেজ, টিকটিকি লেজ, গন্ডারের পা, তিমি মাছের দাঁত। এখন আমার কি মনে হচ্ছে জানেন তো, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভালো হয়েছিল, পরে মরতেন সেখানেই, আমি শান্তি পেতাম। আমি মরলে মরার পরে ভূত হয়ে তোমাকে মাটিতে পুঁতে দিতাম। ড্যাঙ্কা। সেই মুহূর্তে লিসা ছুটে এসে তের থেকে জাঙ্কুককে ছাড়িয়ে তেকে একটা ধাক্কা দেয়। তে তাল সামলাতে না পেরে পড়ে যেতেই যাবে, তখনই জাঙ্কুক তাকে ধরে নেয় আর ঠিকভাবে দাঁড় করায়। লিসা এটা দেখে আরও রেগে যায়, আবারও গিয়ে দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। তেকে খুব জোরে একটা চড় মেরে দেয়। তে অবাক হয়ে লিসার দিকে তাকিয়ে আছে। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হলো আমার জাঙ্কুকের এত কাছে আসার? জাঙ্কুক শুধু আমার, ওকে? সো ওর সব কিছুর উপর শুধুমাত্র আমার অধিকার, অন্য কারণ না। আর নিজের দিকে একবার তাকাও, কোথায় তুমি আর কোথায় জাঙ্কুক? দেখে তো রাস্তার মেয়ে বলে মনে হচ্ছে। এমন একজন হাই লেভেলের ছেলেকে দেখে লোভ সামলাতে পারোনি, তাই না? এই কত টাকা লাগবে? হ্যাঁ, কত টাকা লাগবে? এরপরে লিসা আর কিছু বলতে পারে না, কারণ তার আগেই জোরে একটা কষিয়ে থাপ্পড় মারে লিসাকে। পাশের মানুষের আচরণ দেখেই বোঝা যায় কে রাস্তার মেয়ে আর কে হাই লেভেলে। আর কারোর পোশাক যাচাই করে কারোর লেভেল বিচার করা যায় না। আর তুই কোন জোগাড়ের বংশধর বলতো, যে সামনের মানুষের সম্পর্কে কিছু না জেনে তাকে অপমান করতেছিস, আবার গালে থাপ্পড়ও মারছিস? সাহস কি তোর? আর তোর জাঙ্কুককে নিয়ে সমস্যা, তাই তো? তাহলে শোন, জাঙ্কুক আর আমার বিয়ে ঠিক হয়ে আছে পারিবারিকভাবে, তাই যত ইচ্ছা তত মিশবো আমরা। ভাগ এখান থেকে। আর জীবনেও যদি আমি তোকে জাঙ্কুকের সাথে ঘেঁষাঘেঁষি করতে দেখেছি না, তোর মাথার সব কটা চুল ছিঁড়ে তোর হাতে ধরিয়ে দেবো।
কথাটা বলে তে হন হন করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ন্যান্সি আর জিমিন একবার জাংকুকের দিকে তাকাচ্ছে আর একবার লিসার দিকে, আর তারপর তারা তের পেছন পেছন দৌড়ায়। হলরুমে যেন ছোট করে একটা সাইক্লোন হয়ে গেল। লিসা গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তো তের বলা কথাতে একদম শকড হয়ে গেছে। এই মেয়েটা কি বলে গেল? ওর সব এবার বিয়ে ঠিক হয়ে গেছে? কোন জন্মে ঠিক হলো? এই মাথার তারগুলো কি সব ছিঁড়ে গেছে নাকি? মেয়েটার মাথার মধ্যে কি ফোন দিয়ে আসছে ও? সাবধানে থাকতে হবে, বলা যায় না এই মেয়ে যে কখন কি করে। এই তেকে বিশ্বাস করা আর জেনে শুনে কুমিরের ভরা পুকুরে ডুব দেওয়া দুটোই একই বিষয়। এর মাঝে লিসার দিকে জাংকুক একবারও তাকায়নি। তাই এবার লিসা, জেহব, সুগা আর মিনহোর দিকে তাকালো। সবাই তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তে, তুই এটা কি বললি? কেন বললি যে জাংকুকদের সাথে তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এই সত্যি সত্যি কি হয়েছিল তোদের মধ্যে? এ পাগল নাকি? হ্যাঁ, ওই ফ্যালফ্যালকে কি বিয়ে করবে? হ্যাঁ, লাইক সিরিয়াসলি? ওটা তো অন্য ওই চুড়েলটাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছি। ওই মেয়েটার কত বড় সাহস সবার সামনে আমাকে চড় মারে! হ্যাঁ, এত সাহস ওকে কে দিয়েছে? তাই এত সহজে তোকে আমি ছেড়ে দেবো না, নেভার। তাই যতক্ষণ না ওকে লাথি মেরে আমি ড্রেনে ফেলছি ততক্ষণ আমার শান্তি নেই বলে ব্যাগটা নিয়ে হন হন করে সেখান থেকে চলে যায়। কে জানে এই মেয়ে আবার কি বিড়ে আনবে। এদিকে জাংকুক ফোন টিপতে টিপতে হাঁটছে, আর লিসা অসভ্যের মতো জাংকুকের পিছনেই পড়ে আছে। তে সেটা দূর থেকে দেখতে পেল। দাঁড়া, এই চুড়েলটাকে এখন একটা উচিত শিক্ষা দেব বলে তে জাংকুকের কাছে গিয়ে লিসাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে জাংকুকের গলা জড়িয়ে ধরল। জানু, আমার না খুব খিদে পেয়েছে, চলো না একসাথে রেস্টুরেন্টে যাই। তে এরকম আচরণে জাংকুক তো হতভম্বের মতো চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। জাংকুক কখনোই ভাবেনি তে কখনো তাকে জানু বলে এইভাবে এন্ট্রি নেবে, ভাবার কথাও না। তার সাথে তো সারাদিন ঝগড়া ছাড়া আর কিছুই হয় না, হঠাৎ এমন করলে হার্ট অ্যাটাক তো একটা হবেই। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার জাংকুককে জানু বলে ডাকার জন্য? আর একটা চট যদি খেতে না চাস তাহলে এখান থেকে ভাগ। ছেড়ে দিচ্ছ আমাকে? যা ইচ্ছা ভেবে নিতে পারো, নাও বাই। বেবি চলো না বলে জাংকুককে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। এই মেয়ে এভাবে টানাটানি করছে কেন আমাকে? তে এদিক ওদিক তাকিয়ে ভালো করে চেক করলো লিসা আছে কিনা। যখন দেখলো লিসা যেখানে নেই তখনই জাংকুকের হাতটা ঝাড়ি দিয়ে ছেড়ে দিল। আমার ঠেকা পড়েনি আপনাকে ধরে নিয়ে টানাটানি করার জন্য, কে? সো বাই বলে জাংকুককে ক্যান্টিনে রেখে তে আবার চলে যায়। জাংকুক আগের মতোই অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটার মাথায় কখন কি চলে সেটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। ও মাই গড, কি মেয়ের পাল্লায় পড়লাম আমি। বিকেলে তে মিঠিয়ার জন্য পুডিং বানাচ্ছে, আর মিঠিয়া পাশে দাঁড়িয়ে পুডিং পুডিং করে হাততালি দিচ্ছে, লাফাচ্ছে। মিঠিয়ার এমন বাচ্চাকে দেখে তে তো হেসেই চলেছে। অনেকক্ষণ পর পুডিং বানিয়ে সে মিঠিয়ার হাতে দিয়ে বলে, সোনা, এটা কি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবে, ঠিক আছে? আচ্ছা তে দিদিয়া, তুমি না খুব ভালো, ইয়ে বলে লাফাতে লাফাতে নিজের বাড়িতে চলে যায়। ঘরে ঢুকেই দেখে জাংকুক বসে আছে। ভাইয়া বলে জাংকুকের দিকে দৌড় দেয়। জাংকুক হেসে মিঠিয়াকে কোলে নিয়ে নেয়। কোথায় ছিল আমার বোনটা? জানো কত মিস করেছি তোমাকে। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না কেন শুনি? তুমি যদি আমাকে মিসই করতে তাহলে আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করতে, তুমি সেটা করোনি। ও আচ্ছা, এই জন্য বুঝি তুমি আমার সাথে রাগ করেছো? সরি সোনা, টাইম পাইনি তো। মিঠিয়া গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে থাকলো। আচ্ছা ঠিক আছে, এই দেখো কান ধরছি, আর এমন হবে না। মিঠিয়া আর চোখে জাংকুককে দেখলো সে কান ধরে দাঁড়িয়ে আছে। সত্যি তো? একদম 3 সত্যি। না না, 3 সত্যিতে বিশ্বাস করি না, বলো 14 সত্যি। আচ্ছা বাবা, 14 সত্যি। এবার একটু হাসুন ম্যাডাম। আর বলো তো কোথায় গেছিলে তুমি? তে দিদিয়ার বাড়ি। তে? মিঠিয়ার মা ট্রে হাতে খাবার আনতে আনতে বলল, ওই যে আমাদের পাশের ফ্ল্যাটের একটা মেয়ে, ওই যে তোমাকে বললাম না খুব ভালো মেয়েটা, ওকে নিজের বোনের মতন ভালোবাসে। ও আচ্ছা। মিঠিয়ার এবার পুডিংয়ের কথা মাথায় আসতেই তাড়াতাড়ি সেটা ফ্রিজে রাখতেই যাবে অমনি জাংকুক বলে, এই ওটা হাতে কি, এদিকে আনো। মিঠিয়া জাংকুকের কথা মতো পুডিংটা তার কাছে নিয়ে আসে। জাংকুক তো সেটা দেখে লোভ সামলাতে না পেরে চামচ দিয়ে ফু দিয়ে খেতে শুরু করে। ভাইয়া, গরমটা খেলে ভালো লাগবে না তো। পুডিং মানেই আমার কাছে পুরোটাই ভালোবাসা। খুব টেস্টি হয়েছে। কে বানানোলে? তে দিদিয়া বানিয়েছে। তাহলে আমার তরফ থেকে একটা থ্যাংক ইউ বলে দিও তাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপর দুজন মিলে অনেক আড্ডা দিল। এরপর 3টে দিন কেটে গেছে। আজ শুক্রবার, কলেজে সেরকম ক্লাস নেই, তাই আজ হবে একটা ছোট্ট কম্পিটিশন। এর মধ্যে থেকে সিলেক্ট হবে কে কে ফাইনালে যাবে।
লিসা চাইছে তে যেন কোনোভাবে জাঙ্কুকের সাথে ডান্স না করে আর যেন ডিসকোয়ালিফাই হয়ে যায়। তাই লিসা ছক করে তের জলের বোতলে নেশার ওষুধ মিশিয়ে দেয়, কিন্তু তে সেটা দেখে নেয়। এই জলটা এবার কার্পেটে যায় সেটা হয়তো ঈশ্বর আগে থেকেই ঠিক করে রেখেছে বলে তে একটা শয়তানি হাসি দেয়। তারপর পারফরমেন্স শুরু হয়, একে একে সবাই তাদের ডান্স দেখালো, কিন্তু লিসা যখন নাচ দেখাতে গেল তখন এক কাণ্ড ঘটলো। সে মাতালদের মতো হেঁটে হেঁটে কোনো রকমের স্টেজে উঠলো। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, চোখের সামনে সব কিছু ঝাপসা। স্টেজে এসে লিসা জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে। তারপর ওর পার্টনারের কাছে গিয়ে নিজে না নেচে ওর পার্টনারকে ধরে নাচাতে থাকে আর মুখে গান গাইতে থাকে, বাম ডিকি ডিকি বাম বাম। প্রায় উল্টো পাল্টাভাবে গান গাইতে গাইতে নাচ শুরু করেছে লিসা। সবাই ওর এমন কাণ্ডে হেসে চলেছে। তে তো হাসতে হাসতে বসেই পড়েছে। এদিকে জাঙ্কুকও হাসছে। যা সবাই ওর কর্মকাণ্ড দেখে চিৎকার করে বলল, হে স্টপ ইট। জাজদের কথায় ছেলেটা থামলেও লিসার থামার নামই নেই। সে পাগলের মতো নেচেই যাচ্ছে। এক ম্যাডাম চেঁচিয়ে উঠতেই সে তার চুল টেনে তার খারাপ অবস্থা করে দেয়। অনেক কষ্টে ম্যাম তার কাছ থেকে ছাড়িয়ে 1 ঘন্টার মধ্যে লিসাকে টিসি দিয়ে কলেজ থেকে বার করে দেয়। লিসা এখনও পাগলের মতো পোলাপ বকেই চলেছে। তো এসব দেখে ভেতরে ভেতরে একটা শয়তানি হাসি দিচ্ছে। তো এরকম হাসি কেউ না দেখলেও জাঙ্কুক ঠিকই লক্ষ্য করেছে। জাঙ্কুকের মন বলছে এই সব কিছু তেই ঘটিয়েছে। তে কলেজের ছাদে এসে খিলখিল করে হেসেই চলেছে। লিসা যখন তার বোতলে নেশার ওষুধ মিশিয়ে চলে যায় তখন সে আস্তে আস্তে গিয়ে লিসার ব্যাগ থেকে তার বোতলটা বার করে আর লিসার বোতলটা খালি করে নিজের বোতলের জলটা লিসার বোতলে ঢেলে দেয় আর তারপর আবার লিসার ব্যাগে এনে ঠিক আগের মতো করে রেখে দেয়। তে এসব ভাবছে আর হেসেই চলছে। তের এসব ভাবনার মধ্যেই জাঙ্কুক কখন তের পাশে এসে দাঁড়িয়েছে সেটা সে খেয়ালই করেনি। তে হঠাৎ পাশে তাকাতে দেখে জাঙ্কুক তের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কি হলো, এরকম শকুনের মতো তাকিয়ে কেন আছেন? না মানে একটা পেতনির মনে শয়তানি বোঝার চেষ্টা করছি। এই কি বলেন, আমি পেতনি? হ্যাঁ, আর সেটা সবাই জানে। তাহলে আপনিও মনে রাখুন, আপনি হলেন ল্যাংড়া ভূত। শকুনের অভিশাপে গরু মরে না। এনিওয়ে, তুমি কি লিসার রকম হাল করেছো? কেন, দরদ উঠছে বুঝি? কেন, তোমার জ্বলছে বুঝি? হ্যাঁ, আমার বয়ে গেছে জ্বলতে। আমি তো জাস্ট আমার থাপ্পড়ের শোধ তুলেছি খুব সুন্দরভাবে। তার মানে তুমি সেইগুলো বালি, আপনার পিড়িতি লিসাই ওই আমার ওরকম হাল করতে চেয়েছিল। ভাগ্যক্রমে আমি সেটা দেখে ফেলেছি আর বেঁচে গেছি। নিজের জালে সে নিজেই মুখ থুবড়ে পড়েছে। মানে বুঝলাম না। অত বুঝতে হবে না আপনাকে। আপনি যান বাড়িতে, গিয়ে বসে আঙুল চুষুন, কাজে দেবে যত সব। বলেতে ওকে একটা ভেঙচি কেটে সেখান থেকে চলে যায়। কি বললো এই মেয়ে, আমি আঙুল চুষি? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। তে এসে নিজের ব্যাগটা নিয়ে বাড়িতে যেতেই যাচ্ছিল, কিন্তু পারলো না। জাঙ্কুক থেকে আটকালো। কি হয়েছে, আমার পথ আটকে দাঁড়িয়ে কেন আছেন? জাঙ্কুক কিছু না বলে তের হাতটা ধরে কলেজের পিছনে নিয়ে আসে। তে হাত ছেড়ে তের মাথায় 1 বালতি ময়দা ঢেলে দেয়। ময়দা তেকে পুরো ভূতের মতো লাগছিল। জাঙ্কুক তের এরকম অবস্থা দেখে খিলখিল করে হেসে দেয়। আশা করছি আর আমার সাথে লাগার তুমি চেষ্টা করবে না বলে জাঙ্কুক হাসতে হাসতে চলে গেল। কিন্তু তেও তো থামবার পাত্রী নয়। সে দৌড়ে গিয়ে জাঙ্কুকের গায়ে থাকা জ্যাকেটটা টেনে নিজের মাথা মুখ সবকিছু ওই জ্যাকেটটা দিয়ে মুছতে থাকে। জাঙ্কুক রেগে জ্যাকেটটা নেওয়ার জন্য যেই তের হাত ধরতেই যাবে অমনি তে দেয় 1 দৌড়। জাঙ্কুকও তের পেছনে পেছনে দৌড় লাগায়। সে নিজের জ্যাকেটটা ফেরত পেতে চায়। তে দৌড়াতে দৌড়াতে জ্যাকেটটা নিয়ে নিজের চুল জামা কাপড় ঝাড়তে থাকে। প্রায় অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর দুজনেই একটা গাছের নিচে বসে হাঁপাতে থাকে। তে 5 মিনিট জিরিয়ে নিয়ে জ্যাকেটটা জাঙ্কুকের মুখে ছুঁড়ে মেরেই দৌড় লাগায়। জাঙ্কুক মুখ থেকে জ্যাকেটটাকে নিয়ে দেখে তে জ্যাকেটটার একেবারেই নাজেহাল অবস্থা করে রেখেছে। জাঙ্কুকের আগে ফুসতে ফুসতে জ্যাকেট নিয়ে বাড়িতে চলে যায়। তে বাড়িতে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেয়, তারপরে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে তে হাসতে থাকে। উফ, কি শান্তি লাগছে। আজ খুব শিক্ষা দিয়েছে এই শাকচুনিটাকে, এসেছিল আমাকে জব্দ করতে। এমন সময় তের একটু খিদে পায়, তাই রান্নাঘরে চলে যায়। জিমিন নেই, ন্যান্সিদের বাড়িতে গেছে কিছু নোট কালেক্ট করতে। তে যায়নি, সে জিমিনের কাছ থেকেই নিয়ে নেবে। তে যেই রান্নার জন্য গ্যাস জ্বালাবে অমনি ওর ফোনে কল আসে। ফোনে জিনের নামটা ভেসে ওঠে। তে মুচকি হেসে রিসিভ করে হ্যালো বলতেই জিন ওপাশ থেকে বলে ওঠে, কেমন আছো মা? এই তো আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তা কি করছো, খাওয়া দাওয়া হয়েছে? না আন্টি, এই তো রান্না বসাবো।
ওমা সে কি কথা, থাক থাক আজকে আর রান্না করতে হবে না তোমাকে। এক কাজ করো, তুমি ঝটপট আমার বাড়িতে চলে এসো। না আন্টি, চিন্তা করবে না, আমার সমস্যা হবে না, আমি রান্না করে নেব। চুপ, আর কোনো কথা না, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আন্টি, যা, ফোনটা কেটে দিল। কি করব এখন? এই ভর দুপুরবেলা কারোর বাড়িতে যেতে ভালো লাগে তোর? কিন্তু না গেলেও তো আন্টি খারাপ ভাববে, কি করি? এমন সময় ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা অন করে দেখে জিন অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে। তে আর কি করবে, রুমে গিয়ে রেডি হয়ে জিনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 20 মিনিট পর সে তাদের বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িটাকে দেখে তে অবাক হয়। ওয়াও, কি বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। জিন মেন গেটে তেকে দেখতে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, তারপর বাড়ির ভেতরে নিয়ে আসে। তে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখতে থাকে। জিন কিচেনে চলে যায় খাবারের ব্যবস্থা করতে। হঠাৎ একজন সার্ভেন্ট এসে বলে, দিদিমণি, ম্যাম আপনাকে ফ্রেশ হয়ে আসতে বললো, আমার সঙ্গে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তে হ্যাঁ বলতে মেয়েটি তেকে উপরের একটা রুমে নিয়ে যায়। মেয়েটা চলে যেতে তে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নেয়। তারপর রুমে এসে পিছনে একটা সাদা টাওয়াল দেখে। তে সেই টাওয়ালটা নিয়ে হাত মুখ মুছে নেয়। তারপর রুম থেকে বেরিয়ে পুরো দোতলাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ একটা রুমের সামনে আসতে তে চোখ আটকে যায়, কারণ সব রুমে আলো থাকলেও এই রুমে কোনো আলো নেই। কৌতূহলবশত তে রুমের ভেতর ঢুকে পড়ে। প্রচণ্ড শীত অনুভব করে সে। মাগো, এত ঠান্ডা কেন রুমটা? বেডে মনে হচ্ছে কেউ শুয়ে আছে। তারপর তে চারপাশটা ভালো পর্যবেক্ষণ করে, দেখলো এসি চালানো, তারপর হাই পাওয়ারে। এসিটা যে চালিয়েছে তার কি ঠান্ডা লাগছে না? কোনো মানুষ এত হাই পাওয়ারের এসি চালিয়ে এরকম গন্ডের মতো ঘুমায় কিভাবে? আমার বাবা এখানে থেকে কাজ নেই, আমি যাই। রুম থেকে বেরোতেই যাবে তখন একটা চেনা পারফিউমের গন্ধ তের নাকে লাগলো। গন্ধটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন পেয়েছি গন্ধটা। তোর বাবা, আমি এখন যাই এখান থেকে বলে তে সেখান থেকে বেরিয়ে পড়ে। আসলে ওই ঘরটায় জাংকুক ঘুমাচ্ছিল। সে ঘর অন্ধকার রেখেই ঘুমায়। অন্ধকার থাকায় তে জাংকুককে দেখতে পায়নি, আর জাংকুক যেহেতু ঘুমিয়েছিল সেও তেকে দেখতে পায়নি। তে নিচে যাওয়ার আগে আর একটা রুমের দিকে চোখ যায়। বেশ সুন্দর করে গোছানো রুমটা, পুরো রংটা গোলাপি কালার। বেডশিট থেকে শুরু করে পড়ার টেবিল পর্যন্ত আর টেডি বিয়ার সফট টয়েস দিয়ে ছড়াছড়ি। এমন সাজানো গোছানো দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো মেয়ের ঘর, কিন্তু কার মেয়ে? এসব ভাবতে ভাবতে তে নিচে নেমে আসে। নিচে এসে দেখে জিন খাওয়ার টেবিল সাজিয়ে ফেলেছে। আরে আন্টি, এত কিছু কি প্রয়োজন ছিল? ছিল বলেই তো করলাম, এখন তাড়াতাড়ি এসে বসো, দেখি আমি খাইয়ে দিচ্ছি। না না আন্টি, আপনি ব্যস্ত হবেন না, আমি পারবো খেতে। তা বললে তো হবে না, চুপচাপ বসো। এরপর তে বসতে জিন খুব যত্ন সহকারে তাকে খাইয়ে দিতে থাকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ জিনের সাথে গল্প করে। আচ্ছা, উপরে একটা রুম দেখলাম, খুব অন্ধকার, ওটাতে কে থাকে? ওটা আমার ছেলের রুম, এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, এখন ঘুমাচ্ছে? না না, কলেজ থেকে ফিরে এসে ঘুমাচ্ছে। ও আচ্ছা। তে আরও কিছু জিজ্ঞাসা করতেই যাবে অমনি জিমিনের কল আসে। হ্যাঁ বল, তুই কোথায়? এই তো জিন আন্টির বাড়িতে। কেন? তাড়াতাড়ি আয়, আমার কাছে ডুপ্লিকেট চাবি নেই। ও আচ্ছা, আসছি আসছি বলে তে ফোনটা কেটে দেয়। তারপর জিনকে বলে সে সেখান থেকে বিদায় নেয়। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।